হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি হিসাব শাস্ত্রে 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2 থেকে লেজার নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি থিওরিটিক্যাল টপিকের উপরে আলোচনা করব, কারণ 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন তোমাদের এক্সামে থাকবে, তাই সেই দিকটিকে মাথায় রেখে আজকে স্পেশালি ভিডিওটিকে ডিজাইন করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা মেনলি প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে থিওরিটিক্যাল পোর্শনসগুলোকে কভার করব। খুব সহজ সরল ভাষায় লেজারের উপরে আমরা আলোচনা করব এবং এমনভাবে থিওরিটিক্যাল টপিকগুলোকে কভার করব যাতে খুব সহজেই আমরা থিওরিটিক্যাল টপিকগুলো কভারের পাশাপাশি যে প্র্যাকটিক্যাল পোর্শনগুলো রয়েছে, অর্থাৎ অঙ্ক রয়েছে, সামস রয়েছে, তো সেগুলোও যেন আমরা সহজেই রপ্ত করতে পারি। তো সেই দিকে আজকের ভিডিওতে আমি বিশেষভাবে ধ্যান দিয়েছি। তাই আজকের ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো ডাউটস, কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টপিক। সবার প্রথমে আমরা আলোচনা করব লেজার নিয়ে। লেজার বলতে কি বোঝায় সেই টপিকের ওপরে আমরা সবার প্রথম আলোকপাত করব। সেমিস্টার 1-এ তোমরা জার্নাল বলতে কি বোঝায়, জার্নাল এন্ট্রি বা জাবেদা পোস্টিং কিভাবে করতে হয় সেই বিষয়ে তোমরা পড়েছিলে। এবার সেই জার্নালের পরবর্তী পর্যায় হলো লেজার পোস্টিং করা। সেই লেজার বলতে কি বোঝায়, তো সবার প্রথমে সেই থিওরিটিক্যাল পোর্শনটুকু আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমেই বলা হয়েছে লেজার রেফার্স টু এ টাইপ অফ এ বুকস অফ অ্যাকাউন্টস containing different types of account kept separately for similar transactions। অর্থাৎ লেজার বলতে খতিয়ানকে বোঝানো হয়েছে, অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্টসকে বোঝানো হয়েছে বা হিসাব খাতাকে বোঝানো হয়েছে, যেখানে সেপারেটলি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ট্রানজ্যাকশনসগুলোকে লিপিবদ্ধ করা হয়, রেকর্ডেড করা হয় এবং যে সকল সিমিলার ট্রানজ্যাকশনস রয়েছে, অর্থাৎ একই ধরনের ট্রানজ্যাকশনের যে ডেবিট ক্রেডিট পোর্শনগুলো রয়েছে, তো সেগুলো আলাদাভাবে লেজারে পোস্টিং করার যে প্রসেস, যে রেজিস্টার বা যে খাতা, তাকেই আমরা বলছি লেজার। এছাড়া বলা হয়েছে দিস অ্যাকাউন্টস আর ইন্ডিভিজুয়ালি কল্ড লেজার অ্যাকাউন্টস অ্যান্ড কালেকটিভলি কল্ড লেজার বুকস where the transactions are recorded in classified permanent form in chronological order। খুবই ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ লেজারকে এককভাবে লেজার অ্যাকাউন্টসে বলা হয়েছে, অর্থাৎ খতিয়ান হিসাব খাতা বলা হয়েছে, এবং কালেকটিভলি অর্থাৎ সমষ্টিগতভাবে তাকে লেজার বুকসও বলা হয়েছে। আর কি বলা হয়েছে, এছাড়া বলা হয়েছে যেখানে ট্রানজ্যাকশনসগুলি পার্মানেন্ট ফর্মে রেকর্ডেড করা হয়, অর্থাৎ ফাইনালি সেখানে লেজার পোস্টিং করে দেওয়া হয়। যে সকল ট্রানজ্যাকশনসগুলো হয়, যেই সকল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসের মধ্যে ডেবিট পোর্শন এবং ক্রেডিট পোর্শন থাকে, সেগুলোকে আলাদা আলাদাভাবে ক্রনোলজিক্যাল অর্ডারে পোস্টিং করা হয়, অর্থাৎ পিরিয়ডিক্যালি, অর্থাৎ ডেট ওয়াইজ সেগুলোকে পোস্টিং করা হয়। এই যে পদ্ধতি, একে আমরা বলছি লেজার পোস্টিং করা। অর্থাৎ আমরা লেজার বলতে এক কথায় বলতে পারি একটি রেজিস্টার বা একটি খাতাকে বোঝানো হয়, যেখানে আমরা প্রত্যেকটি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলির পোস্টিং ক্রনোলজিক্যাল অর্ডারে করি, অর্থাৎ পিরিয়ডিক্যালি করি। ডেট ওয়াইজ প্রত্যেকটি ট্রানজ্যাকশনের যে ডেবিট পার্ট এবং যে ক্রেডিট পার্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে হেড ওয়াইজ সেগ্রিগেশন করে দিই এবং তাদের আলাদা আলাদা হিসাব মেনটেন করি। অর্থাৎ সারা বছরে সেই পার্টিকুলার অ্যাকাউন্টসের সাথে কি কি ট্রানজ্যাকশনস হয়েছে, কতবার সেই অ্যাকাউন্টসটি ডেবিট হয়েছে, কতবার সেই অ্যাকাউন্টসটি ক্রেডিট হয়েছে, এবং সেই ডেবিট ক্রেডিট মাইনাস করার পরে সেই অ্যাকাউন্টসের ক্লোজিং ব্যালেন্স কি আছে, সেই ক্লোজিং ব্যালেন্সই পরবর্তী সময় ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যায় ডেবিট ক্রেডিট হিসাবে। সেই ট্রায়াল ব্যালেন্স থেকেই পরবর্তী সময় পিএল অ্যাকাউন্ট তৈরি হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়, এবং ট্রায়াল ব্যালেন্স থেকেই সরাসরি ব্যালেন্স শিট পোস্টিং করা হয়, ব্যালেন্স শিট ক্রিয়েটেড হয়। তাই লেজার পোস্টিং যদি ভুল হয়,
তাহলে ট্রায়াল ব্যালেন্সও ভুল হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টিং মেকিংয়ের সময়ও ভুল হবে, আর তার পাশাপাশি ব্যালেন্স শিট ক্রিয়েশনের ক্ষেত্রেও ডাবল এন্ট্রির রুলস অনুযায়ী এরর চলে আসবে। তাই লেজার পোস্টিং করা খুবই ইম্পর্টেন্ট। তো এবার লেজার বলতে কি কি বোঝানো হয়েছে তার কিছু উদাহরণ দেওয়া হয়েছে। তো বলা হয়েছে সাচ অ্যাজ অ্যাসেটস, লাইবিলিটিস, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দিস টাইপ অফ লেজার অ্যাকাউন্টস আর ওপেনড সেপারেটলি ফর ইচ অ্যাকাউন্ট। যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, ব্যালেন্স শিটের মধ্যে দুটি পোর্শন দেখানো হয়, অ্যাসেট পোর্শন এবং লাইবিলিটিস পোর্শন। ঠিক তেমনই প্রফিট অ্যান্ড লসের মধ্যেও দুটো পোর্শন দেখানো হয়, ইনকাম পোর্শন, এক্সপেন্স পোর্শন, পারচেস এবং সেল। তো এই ধরনের যে অ্যাকাউন্টসগুলো রেগুলার বেসিসে ক্রিয়েটেড হচ্ছে, এই অ্যাকাউন্টসগুলোর সামারি ডেট ওয়াইজ মেনটেন করাকেই আমরা বলছি লেজার, তাদের রেজিস্টার বানানোকেই আমরা বলছি লেজার, যেটা ম্যানুয়ালি ক্রিয়েটেড হয়। কিন্তু যেহেতু বর্তমান যুগে বিশেষ করে 2024-এ দাঁড়িয়ে ম্যানুয়াল অ্যাকাউন্টিং প্রায় বন্ধ হয়ে গেছেই বলা যায়, তাই সেক্ষেত্রে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং এর উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে লেজার পোস্টিং কিন্তু কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নয়। সেখানে শুধুমাত্র জার্নাল পোস্টিং করলেই অটোমেটিকলি লেজার পোস্টিং হয়ে যায় এবং সেখান থেকেই অটোমেটিকলি ডিজিটালি ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট অটোমেটিকলি ক্রিয়েটেড হয়। যে বিষয় তোমাদের ক্লাস 12-এ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং বলে একটি চ্যাপ্টার দেওয়া হয়েছে, সেখানে আমরা সেই টপিকের উপরে আলোচনা করব। কিন্তু এখন আমরা শুধুমাত্র লেজারের ম্যানুয়াল পোর্শনগুলোকেই জানার চেষ্টা করব। এবার লেজার পোস্টিং করতে গেলে আমাদের সবার প্রথমে জার্নাল পোস্টিং করতে হবে। তাই আমরা সবার প্রথমে এখন একটি জার্নাল এন্ট্রি বোঝার চেষ্টা করব। সেমিস্টার 1-এ তোমরা জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয় সেটা দেখেছো, তো সেই এক্সাম্পলটিকেই আমরা পুনরায় আরেকবার দেখার চেষ্টা করছি। তো বলা হয়েছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹1000, অর্থাৎ 1000 টাকা দিয়ে ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করা হলো, শুরু করা হলো। তাহলে তার এন্ট্রি আমরা কিভাবে করব? ক্যাশ অ্যাকাউন্টকে করে দেবো ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্টকে করে দেবো ক্রেডিট। এবার এখানে এই এক্সাম্পলের মধ্যে দেখো দুটো অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুটোই কিন্তু আলাদা আলাদা লেজার পোস্টিং হবে। তো এরকম ভাবে যতবার ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে বা যতবার ক্যাপিটাল ট্রানজ্যাকশন হয়েছে, সেই প্রত্যেকটি ট্রানজ্যাকশনসকে আমরা আলাদা আলাদা হেড হিসাবে দেখাবো। অর্থাৎ ক্যাশের লেজার আলাদা, ক্যাপিটালের লেজার আলাদা, পারচেস লেজার আলাদা, সানড্রি ডেটার এবং সানড্রি ক্রেডিটারের লেজার আলাদা। ঠিক তেমনি অ্যাসেটের লেজার আলাদা, লাইবিলিটিসের লেজার আলাদা, পারচেসের লেজার আলাদা, সেলের লেজার আলাদা, ইনকামের লেজার আলাদা এবং এক্সপেন্সেসের লেজারও আলাদা আলাদা হবে। ক্রনোলজিক্যাল অর্ডারে অর্থাৎ পিরিয়ডিক্যালি ডেট ওয়াইজ পোস্টিং করা হবে। এবার এই ক্রনোলজিক্যাল অর্ডারের কথা যে আমি বারবার করে বলছি, তো এই টপিকটিকে বোঝার জন্য আমরা এখন লেজারের আউটলুকটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ লেজারের যে প্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে লেজার পোস্টিং করতে হয়, লেজার পোস্টিং করার জন্য কি কি আউটলুকের দিকে ধ্যান দিতে হয়, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, তো লেজারের সেই ইমেজটিকে আমরা এবার বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা এবার লেজার কেমন দেখতে সেটা দেখিনি। এবার এখানে দেখো আমি এখানে ক্যাশ অ্যাকাউন্টিং এর উপরে লেজার কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো লেজার পোস্টিং করার ক্ষেত্রে আমাদের দুটো কলাম বানাতে হবে, একটি হলো ডেবিট কলাম এবং আরেকটি হলো ক্রেডিট কলাম। এবার ডেবিট কলামের মধ্যে আমরা প্রথমে দিচ্ছি ডেট, তারপরে দিচ্ছি পার্টিকুলার্স অর্থাৎ কি পারপাসে ট্রানজ্যাকশনটি হয়েছিল, থাকছে জার্নাল ফোলিও নাম্বার অর্থাৎ যে জার্নাল আমরা ম্যানুয়ালি পোস্টিং করেছিলাম, তো সেই জার্নালের মধ্যে যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটি সরাসরি আমরা লেজার পোস্টিং করার সময় রেফারেন্স হিসেবে দেব। এই টপিকের ওপরে আমরা থিওরিটিক্যালি আলাদাভাবে আলোচনা করব, যেটা আরেকটু পরেই এই ভিডিওতেই আলোচনা হবে। তো এরপরে আমরা দিচ্ছি অ্যামাউন্ট বা কি কি ডেবিট ট্রানজ্যাকশনস হয়েছে, তো সেগুলো আমরা অ্যামাউন্টের ঘরে পোস্টিং করে দেব। ঠিক তেমনি ক্রেডিটের ঘরেও ডেট থাকছে, পার্টিকুলার্স থাকছে, জার্নাল ফোলিও নাম্বার থাকছে আর ক্রেডিট ভ্যালু থাকছে। এবার এখানে দেখো একটা মজার বিষয়, ক্যাশ অ্যাকাউন্ট যখন ডেবিট হচ্ছে অর্থাৎ ক্যাশ যখন আসছে, তখন কি পারপাসে টাকাটি আসছে সেটা কিন্তু আমরা এই পার্টিকুলার্স কলামের মধ্যে উল্লেখ করছি।
এবং সেখানে আমরা টু বলে ওয়ার্ড উল্লেখ করছি, অর্থাৎ ক্যাশ যখন আসছে বা ক্যাশ যখন রিসিভ হচ্ছে তখন আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়ে যে অ্যাকাউন্ট থেকে টাকাটি এসছে সেই অ্যাকাউন্টটিকে আমরা ক্রেডিট করছিলাম, টু করছিলাম। তাই সেখানে টু উল্লেখ করে কোন পারপাসে বা কার থেকে টাকাগুলো এসছে সেই রেফারেন্সটি আমরা এখানে উল্লেখ করছি। ঠিক তেমনি ক্রেডিটের ক্ষেত্রেও ক্যাশ অ্যাকাউন্ট যখন মাইনাস হচ্ছে, ক্রেডিট হচ্ছে বা ক্যাশে আমরা যখন কোনো পেমেন্ট করছি, তো তখন যে অ্যাকাউন্টটি বাই হচ্ছে অর্থাৎ যে অ্যাকাউন্টটি ডেবিট হচ্ছে তো তার রেফারেন্স আমরা এখানে দিচ্ছি আর তার পাশের কলামে আমরা বাই বলে উল্লেখ করে দিচ্ছি। এবার এখানে একটা জিনিস দেখো, ডেবিট পোর্শনের যে টোটাল আছে, যেমন এখানে আমি দেখিয়েছি যে ডেবিট পোর্শনে টোটাল ৮,৮০০ টাকা রয়েছে। এবার ক্রেডিট পোর্শনে আমরা কি করব, ক্রেডিটের যে টোটাল ভ্যালু সেই টোটাল ভ্যালুর সাথে আমরা ডেবিটের যে টোটাল ভ্যালু সেটাকে মাইনাস করে দিয়ে যেই ব্যালেন্সটা ক্রিয়েটেড হবে পড়ে থাকবে সেটাকে আমরা সিডি বলে উল্লেখ করব এবং সেই ব্যালেন্সটি আমরা এখানে উল্লেখ করে দেব এবং তারপর সেই ব্যালেন্সের সাথে উপরের যে ক্রেডিটের যে টোটাল ভ্যালু সেটাকে প্লাস করে দিয়ে ডেবিট এবং ক্রেডিট সাইড ম্যাচ করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে ৮,৮০০ এবং ক্রেডিট ব্যালেন্সেও ৮,৮০০ করে দিয়েছি। এবার যে ব্যালেন্সটি আমরা ক্লোজিং ব্যালেন্স হিসেবে ধরে নিয়েছিলাম, এবার সেই ব্যালেন্সটিকেই আমরা এখানে আবার বিডি বলে নেক্সট ইয়ারের জন্য ফরওয়ার্ড করে দিচ্ছি। এই টপিকের বিষয়েও আমরা আলাদাভাবে আলোচনা করব। এখানে কিছুটা থিওরিটিক্যাল পোর্শন রয়েছে, তো সেটা নিয়েও আমরা আর একটু পরেই আলোচনা করব। তো এখন তোমাদের শুধুমাত্র আউটলুকটা বোঝানোর চেষ্টা করছি এবং বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে যতবার বিভিন্ন এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব ততবারই আমরা এই আউটলুকের দিকে ফিরে আসব এবং ততবারই এই আউটলুকের সাহায্যেই আমরা সেই থিওরিটিক্যাল পোর্শনগুলোকে বোঝার চেষ্টা করব তোমাদের পড়ার সুবিধার্থে। তো চলো এবার আমরা পরবর্তী থিওরিটিক্যাল টপিকের দিকে এগোই। তো প্রথমেই বলা হয়েছে ফিচার্স অফ লেজার, অর্থাৎ লেজারের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমেই বলা হয়েছে লেজার ইজ দ্য বেসিক বুক অফ অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি বা সেই মেথডের অ্যাকাউন্টিং প্রিন্সিপালের বেসিক অ্যাকাউন্টিং প্রসেস হলো লেজার এন্ট্রি করা। কারণ আমরা সংজ্ঞাতেই দেখলাম যে জার্নাল এন্ট্রির পরবর্তী স্টেজই হলো লেজার পোস্টিং করা। এবার লেজার পোস্টিংই হলো অ্যাকাউন্টিং এর প্রাইমারি স্টেজ। তাই লেজার পোস্টিংকে আমাদের খুবই সিরিয়াসলি এবং ডেডিকেটিভলি পোস্টিং করতে হবে যাতে সেই লেজার থেকে এরার যাতে পরবর্তী সময় ক্রিয়েট না হয়। এছাড়া কি বলা হয়েছে, দ্য নেক্সট লেভেল অফ জার্নাল এন্ট্রি ইজ দ্য লেজার পোস্টিং। অলরেডি আলোচনা করলাম যে লেজার হলো জার্নাল এন্ট্রির পরবর্তী পর্যায়। এছাড়া বলা হয়েছে দ্য কারেন্ট স্ট্যাটাস অফ ইচ অ্যাকাউন্ট ইজ নোন ফ্রম দ্য লেজার, অর্থাৎ লেজারের মধ্যে আমরা যে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স বা যে ডেবিট এন্ট্রি এবং ক্রেডিট এন্ট্রিগুলো করছি তো সেখান থেকে প্লাস মাইনাস করে যে ব্যালেন্স পড়ে থাকছে সেই ব্যালেন্স থেকে আমরা পরবর্তী সময় সেই পার্টিকুলার অ্যাকাউন্টের কি আউটস্ট্যান্ডিং রয়েছে বা আমরা তাদের কাছ থেকে কি কি পাবো বা আমরা কত টাকা আয় ব্যয় করেছি পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে আর্থিক বছরে, তো সেই সকল স্ট্যাটাস লেজার থেকে খুঁজে পাওয়া যায়। এছাড়া বলা হয়েছে ফ্রম দ্য লেজার ইট ইজ পসিবল টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড ভেরিফাই ইটস অ্যাকিউরেসি। অর্থাৎ আমরা সংজ্ঞা আলোচনা করার সময় আলোচনা করেছিলাম যে লেজার থেকেই ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট হয়, লেজার থেকেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রিয়েট হয় আর লেজার থেকেই ব্যালেন্স শিট ক্রিয়েট হয়। এদেরকে আমরা বলছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আমরা লেজার পোস্টিংয়ের যে অ্যাকিউরেসি বা অ্যাকুরেট সঠিক লেজার পোস্টিংয়ের মাধ্যমেই, যেখানে কোনো এরর থাকছে না, কোনো ভুল ত্রুটি থাকছে না, তো সেই প্রকার লেজার পোস্টিংয়ের মাধ্যমেই আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব অ্যাডভান্টেজেস অফ লেজার, অর্থাৎ লেজারের কি কি সুবিধে রয়েছে। তো প্রথমেই দেওয়া হয়েছে এ কমপ্লিট পিকচার অফ দ্য ওভারঅল চেঞ্জেস ইন অ্যাসেটস, লাইবিলিটিস অর ক্যাপিটাল ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য লেজার, অর্থাৎ লেজার পোস্টিং বা খতিয়ানের পোস্টিংয়ের মাধ্যমে আমরা কি কি অ্যাসেট রয়েছে একটি প্রতিষ্ঠানের মধ্যে, একটি ফার্মে তার কি কি অ্যাসেট ক্রিয়েটেড হয়েছে, সম্পত্তি ক্রিয়েটেড হয়েছে, তার কি কি লাইবিলিটিস বা দায়বদ্ধতা ক্রিয়েটেড হয়েছে, তার ক্যাপিটাল কি কি রয়েছে,
বিজনেসম্যান যে মূলধন লগ্নি করেছেন সেই মূলধনের কি কি পজিশন রয়েছে বা সেই মূলধন অ্যামাউন্ট কতটা রয়েছে, তার ফিগার কি আছে, সেই সকল ফিনান্সিয়াল নলেজ আমরা লেজারের মাধ্যমে খুঁজে পাই। এছাড়া বলা হয়েছে এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ পারচেজ অ্যান্ড সেল অর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড দেয়ার ব্যালেন্সিং ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম দ্য লেজার। আগেই আমরা আলোচনা করেছি যে লেজার থেকে প্রত্যেকটি অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করা সম্ভব। যে সকল অ্যাকাউন্টের সাথে বা যে সকল ট্রানজ্যাকশনের মধ্যে ডেবিট এবং ক্রেডিট ট্রানজ্যাকশন রয়েছে একই সিমিলার ট্রানজ্যাকশনের মধ্যে, তো তাদের ক্লোজিং ব্যালেন্স আমরা নির্ণয় করতে পারি। এবং সেটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা আজকের ভিডিওর পরবর্তী যে ভিডিও আসবে যেখানে আমরা প্র্যাকটিক্যালি লেজারের ওপরে অঙ্ক করব, তো সেখান থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এছাড়া বলা হয়েছে দ্য লিঙ্ক অফ দ্য ট্রানজ্যাকশন ক্যান বি ফাউন্ড ফ্রম দ্য জার্নাল ফোলিও নাম্বার মেনশন ডিউরিং দ্য লেজার পোস্টিং। আরেকটি সুবিধা হলো যে লেজার পোস্টিং এর মধ্যে আমরা যে জার্নাল ফোলিও নাম্বার ইউজ করছি বা যে পৃষ্ঠা নম্বর আমরা ইউজ করছি, পেজ নম্বর ইউজ করছি, যেটা আমরা অলরেডি জার্নাল পোস্টিং এর সময় যে নাম্বারটি আমরা সিলেক্ট করেছিলাম সেই নাম্বারের মাধ্যমে ম্যানুয়ালি আমরা যদি রেজিস্টার যদি খুলি তাহলে সেই রেজিস্টারের কোন পেজে গিয়ে সেই পার্টিকুলার এন্ট্রিটি করা হয়েছিল বা তার জার্নাল পোস্টিং হয়েছিল সেই বিষয়ে আমরা বিশদে লেজারের মাধ্যমে জানতে পারি। এছাড়া বলা হয়েছে ডিফারেন্ট টাইপ অফ লেজার অ্যাকাউন্ট ওপেনিং আর পসিবল ফলোইং দ্য ডাবল অ্যাসপেক্ট সিস্টেম ফর দ্য কনভিনিয়েন্স অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পদ্ধতি রয়েছে, তাদের যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া রয়েছে, তো সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সুচারুরূপে পরিচালনার জন্য বা ব্যবস্থাপককে ফিনান্সিয়াল পজিশন সম্বন্ধে অবগত করার জন্য অ্যাকাউন্টিংয়ের যে ডাবল এন্ট্রি প্রসেস রয়েছে, যে দ্বৈত নীতি রয়েছে, সেই নীতির মাধ্যমে লেজারের অ্যাকুরেট পোস্টিংয়ের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে অবগত হতে পারি এবং সেখান থেকেই সেই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট বডি রয়েছে, যে ব্যবস্থাপনা বিভাগ রয়েছে, পরিচালনা বিভাগ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রয়েছে, তাদের যে বিভাগীয় হেডরা রয়েছে, তো তারা প্রপার লেজার পোস্টিংয়ের মাধ্যমেই কোনো অ্যাকাউন্টের কি পজিশন রয়েছে সেটা তারা নির্ণয় করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে লেজারকে আমরা প্রাইমারি এন্ট্রি বলছি, যেখান থেকে প্রত্যেকটি ট্রানজ্যাকশনের ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করা সম্ভব, প্রত্যেকটি ট্রানজ্যাকশনের ডেবিট ভ্যালু কি আছে, তার ক্রেডিট ভ্যালু কি আছে, সারা বছরে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে বা কোনো পারচেস অ্যাকাউন্ট এবং লেজার অ্যাকাউন্টের মধ্যে কি কি ট্রানজ্যাকশন হয়েছে, পিরিয়ডিক্যালি অর্থাৎ ডেট ওয়াইজ কি কি এন্ট্রি সেখানে পোস্টিং হয়েছে, তো সেই সকল ইম্পর্টেন্ট নথি আমরা লেজার বা খতিয়ানের মাধ্যমে জানতে পারি। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার, অর্থাৎ জার্নাল বা জাবেদা এবং লেজার বা খতিয়ানের কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে আমরা এখন আলোকপাত করব। এই টপিকের ওপরেই কিন্তু তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, তাই এই পার্থক্যটিকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তো প্রথমেই বলা হয়েছে নেচার, অর্থাৎ প্রকৃতি কি কি রয়েছে। তো জার্নালের প্রকৃতি হলো জার্নাল ইজ দ্য প্রাইমারি বুক অফ অ্যাকাউন্ট হোয়ার অনলি ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড। অর্থাৎ জার্নালের মধ্যে আমরা শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলিকেই রেকর্ড করি, সেখান থেকে কিন্তু কোনো অ্যানালাইসিস বা বিশ্লেষণমূলক তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু লেজারের মধ্যে কি আছে, লেজার ইজ দ্য সিজনড বুক অফ অ্যাকাউন্টস হোয়ার দ্য ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড ফ্রম দ্য জার্নাল। অর্থাৎ জার্নালের মধ্যে বা জাবেদার মধ্যে যে ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা হয়েছিল, তো সেখান থেকে ডেট ওয়াইজ অর্থাৎ পিরিয়ডিক্যালি বা ক্রনোলজিক্যাল অর্ডারে ডেট ওয়াইজ যে ট্রানজ্যাকশনসগুলো জার্নালের মধ্যে পোস্টিং করা হয়েছিল, সেখান থেকে সেই ট্রানজ্যাকশনসগুলোর ডেবিট পার্ট এবং ক্রেডিট পার্টগুলো আমরা লেজারের মধ্যে পোস্টিং করতে পারি। এছাড়া বলা হয়েছে ডিপেন্ডেন্সি অর্থাৎ নির্ভরশীলতা। তো বলা হয়েছে দ্য জার্নাল ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য লেজার, অর্থাৎ জার্নাল কিন্তু স্বাধীনভাবে পোস্টিং করা যেতে পারে, তাই জার্নাল লেজারের ওপরে নির্ভরশীল নয়, কিন্তু বাট লেজার ইজ প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন জার্নাল। কারণ আমরা আগেই দেখেছি যে লেজার পোস্টিং করতে গেলে জার্নাল পোস্টিংয়ের সাহায্য নিতে হবে।
কারণ জার্নালই হলো প্রাইমারি রেকর্ডেড বা আমরা জার্নালকে বুক কিপিং বলতে পারি। এছাড়া বলা হয়েছে ব্যালেন্স বা জের। তো বলা হয়েছে দেয়ার ইজ নো অপশন টু ডিটারমাইন দ্য ক্লোজিং ব্যালেন্স ইন দ্য জার্নাল। কারণ জার্নালের মধ্যে ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করার অপশন নেই, সেখানে শুধুমাত্র প্রাইমারিলি প্রাথমিকভাবে শুধুমাত্র ট্রানজ্যাকশনগুলি ডেবিট এবং ক্রেডিট পোর্শনই খুঁজে পাওয়া সম্ভব, তার ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু লেজার enables the balancing of debit and credit transactions and determination of closing or opening balance। অর্থাৎ লেজারের মাধ্যমে আমরা কোনো একটি পার্টিকুলার অ্যাকাউন্টসের ডেবিট ব্যালেন্স কি আছে বা তার ক্রেডিট ব্যালেন্স কি আছে অথবা তার ক্লোজিং ব্যালেন্স কি আছে এবং তার ওপেনিং ব্যালেন্স কি আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এবং সেটা কিভাবে নির্ণয় করব, তো সেটা আমরা অঙ্কের মাধ্যমে বা অঙ্ক প্র্যাকটিস যখন করব সেখানেই আমরা আলোচনা করব। এছাড়া বলা হয়েছে অ্যাকুরেসি অর্থাৎ নির্ভুলতা। তো বলা হয়েছে ইট ইজ নট পসিবল টু ভেরিফাই দ্য ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি অফ এনি ট্রানজ্যাকশন থ্রু দ্য জার্নাল। অর্থাৎ জার্নাল বা জাবেদা পোস্টিংয়ের মাধ্যমে কোনো ট্রানজ্যাকশনের মধ্যে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক কোনো ভুল হয়েছে কিনা তো সেটা নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু ইট ইজ পসিবল টু ভেরিফাই দ্য ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি অফ ট্রানজ্যাকশনস থ্রু দ্য লেজার। কিন্তু আমরা লেজারের মাধ্যমে যদি কোনো গাণিতিক ভুল হয়ে থাকে, জার্নাল পোস্টিং থেকে যে লেজার পোস্টিং হচ্ছে সেখানে যদি কোনো প্রকার গাণিতিক ভুল হয়ে থাকে সেটা কিন্তু আমরা লেজার পোস্টিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি এবং সেই ভুলকে তৎক্ষণাৎ লেজার পোস্টিংয়ের মাধ্যমে রেকটিফিকেশনও করা সম্ভব। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লেজার, অর্থাৎ লেজার বা খতিয়ানকে কি ভাগে ভাগ করা হয়েছে। তো নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশনস অর্থাৎ প্রকৃতি এবং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলোর ওপরে ভিত্তি করে লেজারকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলোর মধ্যে প্রথম ভাগ হলো ডেটার লেজার। তো ডেটার লেজার বলতে কি বোঝানো হয়েছে সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব। তো বলা হয়েছে সেলিং গুডস অন ক্রেডিট রিকোয়ার্স ওপেনিং সাচ অ্যাকাউন্টস হোয়ার ক্রেডিট সেল, ক্রেডিট নোট, রিসিভেবল অন ক্যাশ অর ব্যাংক, দিস ট্রানজ্যাকশনস আর মেড। অর্থাৎ ডেটার লেজার বা আমরা সেমিস্টার 1-এ প্রথম চ্যাপ্টারে যে ডেটার অ্যাকাউন্টসের বিষয়ে আলোচনা করেছিলাম, ডেটার অ্যাকাউন্টসের বিষয়ে তোমরা পড়েছো, তো সেই ডেটার অ্যাকাউন্টসকেই আমরা বলছি ডেটার লেজার। অর্থাৎ যদি কোনো পণ্য বা পরিষেবা ক্রেডিটে বিক্রি করা হয় বা ধারে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে ডেটার লেজার ক্রিয়েট করতে হয় এবং যেখানে ইনক্লুডেড থাকে ক্রেডিট সেল, ক্রেডিট নোট, রিসিভেবল অন ক্যাশ অর ব্যাংক। অর্থাৎ সেই সান্ড্রি ডেটার থেকে যাকে আমরা পণ্য বা পরিষেবা বিক্রয় করেছি তো তার থেকে ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে কত টাকা পাবো সেটা আমরা এই ডেটার লেজারের মাধ্যমে নির্ণয় করতে পারি যদি আমরা প্রপারলি লেজার পোস্টিং করে থাকি। এছাড়া রয়েছে ক্রেডিটার লেজার। সেমিস্টার 1-এও আমরা চ্যাপ্টার 1-এ এই টপিকের উপরে আলোচনা করেছিলাম। তো ডেটার লেজারের অপোজিটই হলো ক্রেডিটার লেজার। অর্থাৎ পারচেজ গুডস অন ক্রেডিট রিকোয়ার্স ওপেনিং সাচ অ্যাকাউন্টস হোয়ার ক্রেডিট পারচেজ, ডেবিট নোট, পেয়েবল অন ক্যাশ অর ব্যাংক, দিস ট্রানজ্যাকশনস আর মেড। অর্থাৎ আমরা যদি বাকিতে কোনো পণ্য বা পরিষেবা পারচেস করি, ক্রয় করি, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানকে যে টাকা আমরা ফেরত দিতে বাধ্য, আমাদের যে পেয়েবল রয়েছে, লাইবিলিটিস রয়েছে, তো সেই সকল যে ট্রানজ্যাকশনসগুলো ক্রেডিট পারচেস, ডেবিট নোট, আমরা কত টাকা ক্যাশে বা ব্যাংকে পেমেন্ট করব, তো সেই সকল তথ্য আমরা ক্রেডিটার লেজারের মাধ্যমে পেয়ে থাকি। আর লাস্ট ক্লাসিফিকেশন হলো জেনারেল লেজার। অর্থাৎ ট্রানজ্যাকশনস রিলেটেড টু অ্যাসেটস, লাইবিলিটিস, expenses, income and others like purchase or sale ledger, personal and impersonal ledger, investment ledger, etc. অর্থাৎ সান্ড্রি ক্রেডিটার এবং সান্ড্রি ডেটারের সাথে ট্রানজ্যাকশনসগুলো বাদ দিয়ে অন্যান্য যে সকল ট্রানজ্যাকশনসগুলো হয় যেমন অ্যাসেট বা সম্পত্তিজনিত কোনো যদি লেনদেন হয়, লাইবিলিটিস দায়বদ্ধতা আছে এমন কোনো যদি লেনদেন হয়, এক্সপেন্স বা ইনকাম খরচ বা আয় সম্বন্ধিত কোনো যদি লেনদেন হয়, বা আদার্স যেমন পারচেস অ্যান্ড সেল, পার্সোনাল অ্যান্ড ইমপার্সোনাল অর্থাৎ কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল
ইমপার্সোনাল অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কোনো প্রকার ট্রানজ্যাকশনস হয়, ইনভেস্টমেন্ট হয়, যদি বিনিয়োগমূলক কোনো ট্রানজ্যাকশনস হয়, তো সেই ধরনের ট্রানজ্যাকশনস জনিত যে হিসাব রয়েছে তো সেটা আমরা জেনারেল লেজারের মধ্যে পোস্টিং করে থাকি। তো এর জন্য আলাদা আলাদাভাবে রেজিস্টারের মধ্যে ম্যানুয়ালি পোস্টিং করা হয়। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে লেজার পোস্টিং করতে হয় তো তার বিষয়ে আলোচনা করব। তো এবার আমরা দেখব পোস্টিং বলতে কি বোঝায়। তো বলা হয়েছে দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রিজ of the transactions recorded at the time of journal entry to the books of accounts at a later date is called posting। অর্থাৎ পোস্টিং বলতে আমরা বুঝি জার্নাল এন্ট্রি করার সময় যে ডেবিট এবং ক্রেডিট এন্ট্রিটি আমরা করেছিলাম তো সেখান থেকে নির্দিষ্ট কোনো একটি লেজারের মধ্যে যে ডেবিট বা ক্রেডিট ট্রানজ্যাকশনসটি হয়েছে সেটাকেই রেজিস্টারের মধ্যে লেখা বা পুটিং করার যে প্রসেস তাকেই আমরা বলছি পোস্টিং করা, অর্থাৎ লিখিত আকারে লিপিবদ্ধ করা। এবার আমরা দেখব ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্টস। তো বলা হয়েছে ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্টস ইজ কল্ড ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্টস বাই মেকিং দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড অফ দ্য অ্যাকাউন্ট ইকুয়াল বাই প্লেসিং দ্য ডেফিসিট অ্যামাউন্ট অন দ্য সাইড হোয়ার দ্য অ্যামাউন্ট ইজ লেস। এই বিষয়টিকে বোঝার চেষ্টা করো। আমরা যদি কোনো অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করতে চাই, যেমন ধরে নাও অ্যাসেট বা ক্যাশের ব্যালেন্স যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে তার ক্লোজিং ব্যালেন্সকে আমরা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটি কি? প্রথম হলো ক্যাশ কি? ক্যাশ হলো অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তো তার ডিফল্ট নেচার কি? ডেবিট। এবার ক্যাশ যতবার আসছে ততবার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে এবং ক্যাশ যতবার বেরিয়ে যাচ্ছে বা ক্যাশের মাধ্যমে যতবার আমরা পেমেন্ট করছি তো ততবার ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। এবার ন্যাচারালি ক্যাশ ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে, কারণ ক্যাশ ব্যালেন্স কোনোদিনও ক্রেডিট হতে পারে না, কারণ ক্রেডিট মানে নেগেটিভ। অর্থাৎ আমার কাছে ক্যাশ নেই, তাহলে আমি ক্যাশ কিভাবে পেমেন্ট করব? তার জন্য তো আমাকে ক্যাশ ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট দেখাতে হবে এবং সেখান থেকে অল্প অল্প করে ক্যাশ ব্যালেন্স অনুযায়ী পেমেন্ট করতে হবে। এবার তার ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করার জন্য আমরা কি করব? ডেবিটের সাথে ক্রেডিট ব্যালেন্সকে মাইনাস করে দেব এবং যে ব্যালেন্স পড়ে থাকবে অর্থাৎ যে পজিটিভ ব্যালেন্স পড়ে থাকবে সেটাই হবে আমার ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। এই বিষয়টিকে বোঝার জন্য আমরা আরেকবার লেজারের যে আউটলুক নিয়ে আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করেছিলাম সেই আউটলুকটিকে এবার বোঝার চেষ্টা করব। চলো তাহলে আমরা সেই লেজার পোস্টিংয়ের দিকে বা সেই লেজারের প্রেজেন্টেশনের দিকে যাই। এবার এখানে দেখো আমার কাছে টোটাল ক্যাশ এসছিল ৮,৮০০ টাকার। এবার আমরা কত টাকা ক্যাশে পেমেন্ট করেছি সেটা দেখব। তো টোটাল ক্যাশ আমরা পেমেন্ট করেছি ২,০০০ প্লাস ৫০০ ২৫০০, ২৫০০ আর ৫০০ ৩,০০০, ৩,০০০ আর ৩,০০০ ৬,০০০ এবং ৩০০ অর্থাৎ ৬,৩০০ টাকার আমরা টোটাল ক্যাশে পেমেন্ট করেছিলাম। এবার সেই ৬,৩০০ টাকার থেকে আমার কাছে টোটাল ক্যাশ এসছিল ৮,৮০০ টাকা, সেটাকে মাইনাস করে দিলে আমার কাছে পড়ে থাকছে ২৫০০ টাকা। এই ২৫০০ টাকাই হলো আমার পজিটিভ ক্যাশ ব্যালেন্স, কারণ আমি বেশি পেমেন্ট তো করিনি, আর বেশি পেমেন্ট করবো বা কোথার থেকে? আমার কাছে ক্যাশ থাকবে তবেই তো, অথবা আমাকে ক্যাশ ক্রিয়েট করতে হবে, সেটা ক্যাপিটালের মাধ্যমে হতে পারে বা আদার সোর্সেসের মাধ্যমে হতে পারে, যেখান থেকে ক্যাশ আসছে, ক্যাশ রিসিভ হচ্ছে, ক্যাশ ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ডেবিট হচ্ছে। তো সেখান থেকে ডেবিট ক্রেডিট মাইনাস করে দিয়ে আমরা পজিটিভ ক্যাশ ব্যালেন্স ক্রিয়েট করে দিচ্ছি। অর্থাৎ যেহেতু ক্যাশ বা ব্যাংক বা অন্যান্য যে অ্যাসেটগুলো রয়েছে তো তাদের ভ্যালু অলওয়েজ বা তাদের নেচার অলওয়েজ ডেবিট, তাই সেক্ষেত্রে তাদের ব্যালেন্সকে ডেবিট হিসেবেই আমাদের এক্সপ্রেস করতে হবে। ঠিক তেমনই ক্রেডিট ব্যালেন্স যেগুলো রয়েছে, যেমন সেলসের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট, ইনকাম ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট। যদি কোনো প্রকার লোন নেওয়া হয় সেই লোনের ব্যালেন্সও বা তার নেচারও অলওয়েজ ক্রেডিট, লাইবিলিটিসের নেচার ক্রেডিট। তো এই ধরনের যে লেজারগুলো আমরা সেপারেটলি ক্রিয়েট করব তো তাদের ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস করার পরে যে ব্যালেন্স পড়ে থাকবে সেটাই হবে আমার ক্লোজিং ব্যালেন্স। তো থিওরিটিক্যাল কনসেপ্ট অনুযায়ী আমরা প্রথমে ডেবিট ব্যালেন্সকে প্লাস করে নেব,
তারপর ক্রেডিট ব্যালেন্সকে টোটাল প্লাস করে নেওয়ার পরে সেই টোটাল ব্যালেন্সের সাথে ডেবিট ব্যালেন্সের টোটাল ভ্যালুকে মাইনাস করে দিয়ে আমরা যে ক্লোজিং ব্যালেন্স পাবো সেটা হয়ে যাবে আমার ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। এবার সেই ক্লোজিং ব্যালেন্সের সাথে যত টাকা ডেফিসিট হচ্ছে সেই তত টাকা প্লাস মাইনাস করে দিয়ে আমরা বোথ সাইড ম্যাচ করে দেব, যাতে ডুয়েল অ্যাসপেক্টের নিয়মের উল্লঙ্ঘন না হয়। তো এটাই হলো ব্যালেন্সিং করা। তো আরও সহজভাবে যদি বলি তাহলে ক্রেডিটের টোটাল ট্রানজ্যাকশন হয়েছিল 6,300 টাকা, তার সাথে আমার যে ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করেছিলাম 2,500 টাকা, তো সেটা যদি প্লাস করে দিই তাহলে হয় 8,800 টাকা। তাই থিওরির মধ্যে বলা হয়েছিল যে ডেফিসিট ব্যালেন্সকে ম্যাচ করানোর জন্য যত টাকা কম হচ্ছে সেই কম ভ্যালু ওখানে পোস্টিং করে দিয়ে বোথ সাইড ম্যাচ করে দিতে হবে। তাই দেখো এখানে 8,800 টাকা আমার ক্রেডিট ব্যালেন্স এবং ডেবিট ব্যালেন্সও 8,800ই হচ্ছে। তো এটাকে আমরা বলছি লেজারের ব্যালেন্সিং করা। এছাড়া লেজারের আরও কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমে বলা হয়েছে বিডি বা বিএফ। আমরা দুবার লেজারের নমুনা দেখলাম, তো সেখানে কিন্তু বিডি এবং সিডির কথা উল্লেখ ছিল। তো সেগুলো কি, সেগুলো আমরা এবার দেখার চেষ্টা করব। বিডি অর্থাৎ ব্রড ডাউন আর বিএফ অর্থাৎ ব্রড ফরওয়ার্ড। তোমরা যদি তোমাদের ব্যাংকের পাসবুক যদি দেখো, তোমাদের তো ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেকের হবেই, তো সেখানে নির্দিষ্ট কোনো পেজের যে ব্যালেন্স সেটা যখন পরবর্তী পেজে যখন ট্রান্সফার করা হয় তখন সেই পেজে দেখবে সিডি বলে উল্লেখ থাকবে বা ক্যারিড ডাউন বলে উল্লেখ থাকবে, এবং সেই ক্লোজিং ব্যালেন্সই যখন পরবর্তী পেজে গিয়ে ট্রান্সফার হচ্ছে তখন সেখানে বিডি বা বিএফ বলে উল্লেখ থাকবে, অর্থাৎ ব্রড ডাউন বা ব্রড ফরওয়ার্ড বলে উল্লেখ থাকবে। তো এটা আসলে কি, তো সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। বিডি বা বিএফ অর্থাৎ ব্রড ডাউন বা ব্রড ফরওয়ার্ড বলতে আমরা মেনলি লাস্ট ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেই ক্লোজিং ব্যালেন্সকে আমরা কারেন্ট ইয়ারে এসে অ্যাজ ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা ট্রিট করছি। এই বিষয়টি বা এই পয়েন্টটিকে বোঝানোর জন্য আমরা আবার লেজারের সেই আউটলুকটিকে দেখব। তাহলে চলো আবার সেখানে যাই। তো দেখো এখানে আমরা কি করেছি, 31/3/2025 তারিখে যে তারিখে ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং হচ্ছিল, তো সেই তারিখে আমরা অ্যাজ এ ওপেনিং ব্যালেন্স হিসাবে ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন উল্লেখ করেছিলাম। বিডির জায়গায় তোমরা বিএফও উল্লেখ করতে পারো বা ব্রড ফরওয়ার্ড। তো এই যে ক্লোজিং ব্যালেন্স ছিল এই ক্লোজিং ব্যালেন্সটিকেই আমরা বছরের শেষে গিয়ে ওপেনিং ব্যালেন্স হিসেবে ট্রিট করছি। একেই আমরা বলছি বিডি বা বিএফ, ব্রড ডাউন বা ব্রড ফরওয়ার্ড অর্থাৎ ওপেনিং ব্যালেন্স। এবার দেখব সিএফ বা সিডি বলতে কি বোঝায়। সিএফ অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড আর সিডি অর্থাৎ ক্যারি ডাউন, অর্থাৎ ক্লোজিং ব্যালেন্সকে উল্লেখ করা হয়েছে। সেই লেজারের নমুনাতেই আমরা দেখেছিলাম সেখানে সিডি বলে উল্লেখ ছিল, অর্থাৎ কারেন্ট ইয়ারে বা যে বছরের আমরা হিসাব নিকাশ করছি, অ্যাকাউন্টিং করছি, তো সেই বছরের যে ক্লোজিং ব্যালেন্স সেই ক্লোজিং ব্যালেন্সকে আমরা সিডি বা সিএফ হিসেবে উল্লেখ করি। অর্থাৎ এটি একটি অ্যাকাউন্টিংয়ের ইন্ডিকেশন সিম্বল তোমরা বলতে পারো। অর্থাৎ নির্দিষ্ট ব্যালেন্সকে পরবর্তী বছরের জন্য ক্রিয়েট করে দেওয়াকে আমরা বলছি সিডি বা সিএফ। অর্থাৎ আমরা যে ফিনান্সিয়াল ইয়ারে বা যে আর্থিক বছরে আমরা লেনদেন করছিলাম সেই আর্থিক বছরের পার্টিকুলার লেজার অ্যাকাউন্টসের যে ক্লোজিং ব্যালেন্স তৈরি হচ্ছে সেই ক্লোজিং ব্যালেন্সকেই পরবর্তী বছরে ওপেনিং ব্যালেন্স হিসেবে ট্রান্সফার করার জন্য আমরা সিএফ এবং সিডি এই দুটোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখব এলএফ নাম্বার বা লেজার ফোলিও নাম্বার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে রেফারেন্স অর পেজ নাম্বার অফ এ পার্টিকুলার ট্রানজ্যাকশনস সো দ্যাট ইটস লিঙ্ক ক্যান বি ফাউন্ড হোয়াইল ডুইং লেজার পোস্টিং। অর্থাৎ যেমন জার্নাল ফোলিও নাম্বার জার্নাল পোস্টিংয়ের সময় দেওয়া হয়, ঠিক তেমনই লেজারের যখন আমরা ম্যানুয়াল রেজিস্টারে পোস্টিং করব তখন তার একটি এলএফ বা লেজার ফোলিও নাম্বার ক্রিয়েটেড হয়, যেখান থেকে পরবর্তী সময় আমরা যখন ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করব, তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার অ্যাকাউন্টসের ক্লোজিং ব্যালেন্স কোথার থেকে এসছে তো তার পেজ নম্বর বা তার রেফারেন্স বা তার লিঙ্ক খুঁজে পাওয়ার জন্য আমরা এলএফ নাম্বার লেজার পোস্টিংয়ের সময় ব্যবহার করি, যাতে সেই ট্রানজ্যাকশনটি কিভাবে এসছে
কিভাবে সেই পার্টিকুলার অ্যাকাউন্টসের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সকে প্লাস মাইনাস করার পরে তার ক্লোজিং ব্যালেন্স ক্রিয়েটেড হয়েছে, সেই অ্যাকাউন্টসের সাথে কি কি সারা বছরের ডেট ওয়াইজ ট্রানজ্যাকশনস হয়েছে, তো তার হিসাব যাতে খুঁজে পাওয়া যায়, তো সেই কারণেই আমরা লেজার ফোলিও নম্বর ব্যবহার করি অ্যাকাউন্টিংয়ের ম্যানুয়াল পোস্টিং করার সময়। তো এই ছিল আজকে লেজারের ওপরে কিছু থিওরিটিক্যাল পোর্শন। তো নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি লেজার পোস্টিং কিভাবে করতে হয়, তার অঙ্ক কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং লেজার সম্বন্ধিত যে ইলাস্ট্রেশনসগুলো রয়েছে, যে প্রবলেমসগুলো রয়েছে, তো তার গাণিতিক সলিউশন কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।